প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। রসায়ন দ্বিতীয় পত্রের জৈব রসায়ন অধ্যায়ের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। আমরা গত ক্লাসে যেখানে শেষ করেছিলাম আমরা তারপর থেকে শুরু করছি। তো আমরা গত ক্লাসে কিছু কার্যকরীমূলক দেখেছিলাম, তাদের গাঠনিক সংকেত দেখেছিলাম এবং তোমাদেরকে বলেছিলাম যে বই থেকে একটু ডিটেলস পড়ে নিতে। আমরা সেই কার্যকরীমূলকের কয়েকটিকে এখন একটু লিখছি, দুইটা গ্রুপে লিখছি। ফেনোলীয় OH, অ্যামিনোমূলক, মিথাইলমূলক। আমি তিনটা কার্যকরীমূলক লিখেছি এখানে। পরের সারিতে আমি আরো কয়েকটি লিখছি, অ্যালডিহাইডমূলক, কার্বক্সিলিক অ্যাসিডমূলক, নাইট্রোমূলক। আচ্ছা, আমরা প্রথম সারির যে কয়টি কার্যকরীমূলক লিখেছি এদেরকে আমরা বলি অর্থ প্যারা নির্দেশক গ্রুপ। এদেরকে আরেকটা নামে অভিহিত করা যায়, সেটা হচ্ছে বেনজিন চক্র সক্রিয়কারী গ্রুপ। আচ্ছা, আর পরে যে কার্যকরী মূলকগুলো আমরা লিখেছি এদেরকে বলা হয় মেটা নির্দেশক গ্রুপ অথবা বেনজিন চক্র নিষ্ক্রিয়কারী গ্রুপ। আচ্ছা, অর্থপ্যারা নির্দেশক গ্রুপ এদেরকে কেন বলা হচ্ছে এবং এদেরকে কেন মেটা নির্দেশক গ্রুপ বলা হচ্ছে বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করব। আমরা একটা এক্সাম্পল দেখব এখন। আমরা বেনজিন চক্রের সাথে যদি একটি OH মূলক যুক্ত করি তাহলে এই যৌগটার নাম হচ্ছে ফেনল। ফেনলে OH মূলক রয়েছে। তো আমরা বলেছি OH মূলক বেনজিন চক্রকে সক্রিয় করে এবং অর্থপ্যারা নির্দেশক। তাহলে অর্থপ্যারাটা কি সেটা একটু আমাদেরকে বুঝতে হবে। আমাদের এই যে OH মূলক যে প্রতিস্থাপকটা আগে থেকে যুক্ত আছে বেনজিন চক্রে, সে 1 নম্বর কার্বনে যুক্ত আছে। যদি বিবেচনা করি তাহলে 2, 3, 4, 5, 6 দ্বারা যদি নাম্বারিং করি কার্বনগুলোকে বেনজিন চক্রের, তাহলে 2 এবং 6 নং কার্বনকে অবস্থানকে আমরা বলতে পারি অর্থ অবস্থান। অর্থ অবস্থান এবং 3, 4, 3 এবং 5 নং কার্বনকে আমরা বলতে পারি মেটা অবস্থান এবং 4 নম্বর কার্বনকে আমরা বলতে পারি প্যারা অবস্থান। তাহলে OH মূলক যখন বেনজিন চক্রে যুক্ত থাকে তখন পরবর্তী প্রতিস্থাপক 2, 6, 4 নং অবস্থানে যুক্ত হবে পরবর্তী প্রতিস্থাপক। এই কারণে OH মূলককে আমরা বলছি অর্থপ্যারা গ্রুপ। এবং এই OH মূলকে আমরা যদি ভালো করে স্টাডি করি তাহলে আমরা দেখতে পাবো যে অক্সিজেনের উপর 2টি লোন পেয়ার ইলেকট্রন রয়েছে। সেই লোন পেয়ার ইলেকট্রন থেকে ইলেকট্রন বেনজিন চক্রে প্রবেশ করতে পারে এবং বেনজিন চক্রে ইলেকট্রন সমৃদ্ধি ঘটাবে। অর্থাৎ এই কারণে আমরা বলি OH মূলক বেনজিন চক্র সক্রিয়কারী গ্রুপ। তাহলে আমরা এই বিষয়টা একটা রেজোন্যান্স কাঠামোর মাধ্যমে বোঝার চেষ্টা করি, তাহলে বিষয়টা আমাদের আরো পরিষ্কার হয়ে যাবে যে কেন OH মূলক
অর্থপ্যারা নির্দেশক গ্রুপ এবং কিভাবে বেনজিন চক্রকে সক্রিয় করছে। আমরা রেজোনেন্স কাঠামোটা এখন আঁকছি, ফেনলের রেজোনেন্স কাঠামো, রেজোনেন্স আঁকছি আমরা। তাহলে আমাদের ফেনলের OH মূলকের যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রন সে বেনজিন চক্রে প্রবেশ করাবে এবং সেক্ষেত্রে বেনজিন চক্রে এই কার্বনকে ইলেকট্রন দান করতে যে সে এখানে দ্বিবন্ধন সৃষ্টি করে। এখানে যদি আমরা দ্বিবন্ধন সৃষ্টি হয় বিবেচনা করি, একটা অক্সিজেনের একটি ইলেকট্রন এই কার্বন পাবে আর একটা ইলেকট্রন সে নিজে রেখে দিচ্ছে, তাহলে দুটি পরমাণুর মধ্যে অর্থাৎ অক্সিজেন এবং কার্বনের মধ্যে এক জোড়া ইলেকট্রন থাকায় কেমিস্ট্রির ভাষায় আমরা বলি একটা বন্ধন গঠিত হয়। তাহলে এখানে এই কার্বনকে যখন একটি ইলেকট্রন দেবে তখন অক্সিজেন একটি ইলেকট্রন থাকায় এখানে একটা দ্বিবন্ধন তৈরি হবে, আর এখানে দ্বিবন্ধন তৈরি হওয়ার কারণে কার্বনের কিন্তু 5 যোজ্যতা চলে আসে, 5টা ইলেকট্রন চলে আসে। তো কখনোই কার্বন 4 যোজ্যতার বেশি দেখাতে চায় না। তো সেই সময় এই কার্বন তার এই যে পাই বন্ধনে তার যে শেয়ারকৃত ইলেকট্রন আছে সেই ইলেকট্রনটা সে পাশের কার্বনকে দিয়ে দিবে। তাহলে বিষয়টাকে আমরা এভাবে অ্যারো দিয়ে দেখাই। তাহলে পরবর্তী কাঠামোটা হয় এরকম, এখানে দ্বিবন্ধন তৈরি হয়েছে, অক্সিজেনের একটি ইলেকট্রন কার্বন পাওয়া, এখানে ধনাত্মক চার্জ সিস্টেম একটা ইলেকট্রন ঘাটতি হয়েছে, আর এই ইলেকট্রনটা এই কার্বনের কাছে চলে আসার কারণে এই কার্বন একটা ইলেকট্রন বেশি হয়েছে। তাহলে এটা নেগেটিভ চার্জ যুক্ত হবে এই কার্বনটা, আর যে বন্ধনগুলো আছে কাঠামোতে তা থেকে যাবে। পরবর্তী স্ট্রাকচারটা হবে এরকম, আমার এই কার্বনও তার অতিরিক্ত ইলেকট্রনটি রাখবে না, সে পাশের কার্বনকে দিয়ে দিবে, অর্থাৎ এই কার্বনকে যখন দিয়ে দিবে একটা এখানে দ্বিবন্ধন তৈরি হবে। তাহলে সেই দ্বিবন্ধনটা দেখানো হয় এইভাবে, এখানে যেভাবে আছে সেভাবে স্ট্রাকচারটা রাখবো। এখানে দ্বিবন্ধন যখনই তৈরি হবে অর্থাৎ এই ইলেকট্রনটা যখন এই ইলেকট্রনটা যখন এখানে চলে আসছে, এই ইলেকট্রনটা যখন এই কার্বনের কাছে চলে আসবে, তুমি চিন্তা করে যে বন্ডটা কিভাবে ঘুরিয়ে দাও, এই কার্বনের কাছে চলে আসবে, তখন এই কার্বনের 5 যোজ্যতা 5টা ইলেকট্রন হয়ে যায়, তখন সে তার পাই বন্ধনে তার শেয়ারকৃত ইলেকট্রনটা সে পাশের কার্বনকে একই সময় দিয়ে দেবে। অর্থাৎ এখানে যখন দ্বিবন্ধন তৈরি হবে এই দ্বিবন্ধনটা ভেঙে ইলেকট্রনটা এই কার্বনের কাছে চলে আসবে। তাহলে এখানে যখন দ্বিবন্ধন তৈরি হবে ঠিক তখনই এই দ্বিবন্ধনটা ভেঙে এই কার্বন ইলেকট্রনটা এই কার্বনের কাছে চলে আসবে। তাহলে আমরা স্ট্রাকচারে সেটা দেখাই। তাহলে এখানে দ্বিবন্ধন তৈরি হচ্ছে, ইলেকট্রনটা এখানে চলে এসেছে, আর এখানে যা আছে যে বন্ধনটা আছে সেটা আমরা আঁকলাম, অপরিবর্তিত আছে। তাহলে পরের স্ট্রাকচারটা আমরা বোঝার চেষ্টা করি। আমাদের এই কার্বন অতিরিক্ত ইলেকট্রনটা পাশের কার্বনকে দেবে, অর্থাৎ দ্বিবন্ধন তৈরি হবে। একই নিয়মে এই দ্বিবন্ধন ভেঙে ইলেকট্রনটা এই পার্শ্ববর্তী কার্বনের কাছে চলে আসবে। তাহলে এরকম অবস্থা দাঁড়াবে, এখানে দ্বিবন্ধন সৃষ্টি হয়েছে আর দ্বিবন্ধনটা ভেঙে ইলেকট্রনটা এখানে চলে এসেছে। আমার পরের স্ট্রাকচারটা হবে এই কার্বনের এই ইলেকট্রনটি পাশের কার্বনকে সে দেবে, ফলে এখানে দ্বিবন্ধন তৈরি হবে, আর এই দ্বিবন্ধনটা ভেঙে ইলেকট্রনটি এই কার্বনের ইলেকট্রনটা অক্সিজেনের কাছে ফেরত আসবে। তাহলে আমাদের পরবর্তী স্ট্রাকচারটা হবে এরকম, এখানে দ্বিবন্ধন তৈরি হয়েছে, এটা এক বন্ধন হয়ে যাবে এবং অক্সিজেনের যে ঘাটতিটা ছিল সেই কার্বন থেকে ইলেকট্রনটা পেয়ে ঘাটতিটা পূরণ হয়ে যাবে। তাহলে দেখো আমাদের বেনজিন চক্রে যে অবস্থানগুলোতে পাই বন্ধনগুলো ছিল এখন পাই বন্ধনগুলোর অবস্থানের পরিবর্তন ঘটেছে, দ্বিবন্ধন এক বন্ধন হয়েছে, এক বন্ধন দ্বিবন্ধন হয়েছে। তাহলে আমরা যদি পুরো বিষয়টাকে উপস্থাপন করতে চাই তাহলে এইভাবে উপস্থাপন আমরা করতে পারি।
এখানে ইলেকট্রন এর সঞ্চরণ হয়েছে এবং ইলেকট্রনের সমৃদ্ধি ঘটেছে অর্থ অবস্থানগুলোতে, অর্থ এবং প্যারা অবস্থানগুলোতে। হ্যাঁ, আমরা সেটা একটু মার্কিং করি। তাহলে অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রনের সমৃদ্ধি ঘটেছে, ফলে পরবর্তী কোনো ইলেকট্রোফাইল বা প্রতিস্থাপক আমার এই অর্থ এবং প্যারা অবস্থানে যুক্ত হতে পারবে। তাহলে আমরা দেখলাম OH মূলক যখন বেনজিন চক্রে উপস্থিত থাকে তখন সে ইলেকট্রন বেনজিন চক্রে প্রবেশ করায় অর্থাৎ দান করে এবং বেনজিন চক্রে ইলেকট্রন সমৃদ্ধি ঘটে অর্থপ্যারা অবস্থানে এবং পরবর্তী প্রতিস্থাপক সেই অর্থপ্যারা অবস্থানে যুক্ত হতে পারে। আর এই কারণে আমরা বলছি OH মূলকটি হচ্ছে একটি বেনজিন চক্র সক্রিয়কারী গ্রুপ এবং অর্থপ্যারা নির্দেশক গ্রুপ। তাহলে অর্থপ্যারা নির্দেশক গ্রুপের সংজ্ঞা যদি আমরা জিজ্ঞেস করি তাহলে আমরা উত্তরটা এভাবে দিতে পারি: বেনজিন চক্রে পূর্ব থেকে যুক্ত যে মূলক বেনজিন চক্রের অর্থপ্যারা অবস্থানে ইলেকট্রন সমৃদ্ধি ঘটায় এবং পরবর্তী প্রতিস্থাপককে অর্থপ্যারা অবস্থানে যুক্ত করে তাদেরকে অর্থপ্যারা বা বেনজিন চক্র সক্রিয়কারী গ্রুপ বলে। তাহলে আমরা এই ফেনলীয় OH এর মতো আমরা এরকম অর্থপ্যারা নির্দেশক গ্রুপ আরও পাচ্ছি কি? আমরা আরও পাচ্ছি অ্যামিনোমূলক, যেখানে ইলেকট্রন রয়েছে নাইট্রোজেনের উপর এক জোড়া, সেই ইলেকট্রন সে বেনজিন চক্রে প্রবেশ করাতে পারে। আছে মিথাইল মূলক, যারা ইলেকট্রন দাতা গ্রুপ হিসেবে পরিচিত। তাহলে এরা আমার বেনজিন চক্রের সাথে যুক্ত থাকলে এরা বেনজিন চক্রে ইলেকট্রনের সমৃদ্ধি ঘটাবে এবং অর্থপ্যারা অবস্থানে পরবর্তী প্রতিস্থাপককে যুক্ত করবে। তাহলে এরাও হচ্ছে বেনজিন চক্র সক্রিয়কারী গ্রুপ এবং অর্থপ্যারা নির্দেশক গ্রুপ। আশা করি তোমরা অর্থপ্যারা নির্দেশক গ্রুপ বা বেনজিন চক্র সক্রিয়কারী গ্রুপ সম্বন্ধে কিছুটা ধারণা পেয়েছো। এখন আমরা মেটা নির্দেশক গ্রুপ এবং বেনজিন চক্র নিষ্ক্রিয়কারী গ্রুপ বিষয়ে একটু আলোচনা করব। আমরা মুছে দিচ্ছি। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল নেই নাইট্রোমূলক। আমরা বেনজিন চক্রের সাথে যদি নাইট্রোমূলক যুক্ত থাকে তাহলে আমরা সেই যৌগটাকে বলি নাইট্রোবেনজিন। আমরা এইভাবে দেখাই। নাইট্রোমূলক যুক্ত আছে, তাহলে নাইট্রোবেনজিন। আচ্ছা, তাহলে এর রেজোনেন্স কাঠামো যদি আমরা একটু দেখি তাহলে বিষয়টি পরিষ্কার হবে কেন নাইট্রোমূলক মেটা নির্দেশক গ্রুপ এবং কিভাবে সে বেনজিন চক্রকে নিষ্ক্রিয় করে। আমরা স্ট্রাকচারটা আঁকি আবার। আমাদের এই যে নাইট্রোমূলকে নাইট্রোজেন অপেক্ষা অক্সিজেন আছে, পাই ইলেকট্রন অক্সিজেন নিজের দিকে টেনে নেবে, ফলে এরকম একটা ঘটনা আবির্ভাব বা ঘটনা ঘটবে। সেটা হচ্ছে অক্সিজেন ইলেকট্রন একটি পেয়ে নেগেটিভ চার্জ যুক্ত হবে, নাইট্রোজেন পজিটিভ চার্জ যুক্ত হচ্ছে, আর এখানে অক্সিজেন আছে। আমাদের এই নাইট্রোজেন যেহেতু ঘাটতি আছে তখন সে ইলেকট্রন টেনে নেবে বেনজিন চক্র থেকে। তাহলে টেনে নেওয়াটা আমরা এভাবে দেখাই যে এই কার্বনের ইলেকট্রনটি এই নাইট্রোজেনের কাছে চলে আসে। আমরা যদি জাস্ট কল্পনা করি এইভাবে বন্ডটাকে এভাবে ঘুরিয়ে দেই তাহলে এই ইলেকট্রনটা এর কাছে চলে আসবে, তাহলে ঘাটতিটা পূরণ হয়ে যাচ্ছে। তাহলে সেটাকে আমরা দেখাচ্ছি এইভাবে। তাহলে পরের স্ট্রাকচারটা আমরা এইভাবে দেখাতে পারি। তাহলে এখানে দ্বিবন্ধন তৈরি হবে, নাইট্রোজেনের চার্জ প্রশমিত হচ্ছে আর এখানে ঘাটতি হবে। ঠিক আছে, আর যা আছে সেটাই আমরা দেখাচ্ছি।
বন্ধনগুলোর অবস্থান, বাকি বন্ধনগুলোর অবস্থান যা ছিল সেটাই আমরা অঙ্কন করেছি। আমাদের এরপরের স্ট্রাকচারটা হবে এরকম। আমার এই কার্বনের ঘাটতি পূরণের জন্য, ইলেকট্রনের ঘাটতি পূরণের জন্য পার্শ্ববর্তী কার্বন থেকে ইলেকট্রনটা চলে আসবে। অর্থাৎ বন্ডটাকে তুমি যদি ঘুরিয়ে দাও তাহলে এই ইলেকট্রনটা এখানে চলে আসছে, তুমি কল্পনায় আনো, তাহলে এখানে ঘাটতি হবে, ইলেকট্রনের ঘাটতি হবে, আর ইলেকট্রনটা পেয়ে এই কার্বনের চার্জটা প্রশমিত হয়ে যাবে। তাহলে পরবর্তী স্ট্রাকচারটা আমরা এইভাবে দেখাতে পারি। এখানে দ্বিবন্ধন তৈরি হচ্ছে, আর এই দ্বিবন্ধনের ইলেকট্রনটা এই কার্বন কাছে চলে আসার কারণে দ্বিবন্ধন তৈরি হচ্ছে এবং ঘাটতিটা হবে এই কার্বনে। তাহলে অপর বন্ধনটা যা ছিল সেটাই আমরা আঁকলাম। আমাদের পরের স্ট্রাকচারটা যখন আমরা অঙ্কন করব তাহলে এভাবে আমরা দেখাতে পারি। এই কার্বনের ইলেকট্রন ঘাটতি পূরণের জন্য পার্শ্ববর্তী কার্বন, এই বন্ধন পাই বন্ধন থেকে ইলেকট্রন এই কার্বনে চলে আসবে, অর্থাৎ একটা দ্বিবন্ধন তৈরি হবে এবং এই কার্বনের ইলেকট্রনটি এই কার্বনের কাছে চলে আসা, এখানে ইলেকট্রন ঘাটতি হয়, ধনাত্মক চার্জের সৃষ্টি হবে। তাহলে আমরা সেটা দেখাচ্ছি এখন। এখানে দ্বিবন্ধন সৃষ্টি হয়েছে এবং এই কার্বনে ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হবে। পরবর্তী স্ট্রাকচার, এই ঘাটতি পূরণের জন্য এই পাই বন্ধন থেকে ইলেকট্রন এখানে চলে আসবে। তুমি জাস্ট কল্পনায় আবার আনো যে নাইট্রোজেন থেকে ইলেকট্রনটা এখানে চলে এসেছে, তাহলে নাইট্রোজেনের ঘাটতি হবে, সেই ঘাটতিটা পূরণের জন্য এই অক্সিজেনের এই ইলেকট্রনটা এখানে একই সময় চলে আসবে। তাহলে নাইট্রোজেনের পজিটিভ চার্জটা প্রশমিত হয়ে যাবে এবং এখানে একটা দ্বিবন্ধন সৃষ্টি হবে। তাহলে কাঠামোটি আমরা আঁকি আবার। তোমরা একটু সুন্দর করে আঁকবে জিনিসগুলো, বেঞ্জিন চক্রটা সুন্দর করে আঁকবে। তাহলে এখানে দ্বিবন্ধন তৈরি হবে, এটা দ্বিবন্ধনটা এক বন্ধন হয়ে যাবে, একক বন্ধন হয়ে যাবে, আর এখানে একটা দ্বিবন্ধন সৃষ্টি হবে কারণ এই ইলেকট্রনটা এই নাইট্রোজেনের কাছে চলে আসছে। তাহলে আমরা এই নাইট্রোবেঞ্জিনের স্ট্রাকচার থেকে যদি খেয়াল করি তাহলে দেখব পূর্ববর্তী নাইট্রোবেঞ্জিনের স্ট্রাকচারে যেখানে পাই বন্ধন ছিল এখন সেখানে একক বন্ধনের সৃষ্টি হয়েছে, অর্থাৎ পাই বন্ধনের ঘূর্ণন ঘটেছে এখানে। তাহলে আমরা পুরো এই রেজোনেন্সের বিষয়টি, স্ট্রাকচারটা আমরা এভাবে দেখাতে পারি। ইলেকট্রন এখানে সঞ্চালন করেছে এবং আমার ঘাটতি হয়েছে অর্থ অবস্থানগুলোতে এবং প্যারা অবস্থানগুলোতে। তাহলে পরবর্তী প্রতিস্থাপক যখন প্রবেশ করবে বেঞ্জিন চক্রে তখন সে অর্থ প্যারাতে পারবে না, কারণ এখানে ইলেকট্রন ঘাটতি রয়েছে। সেই ইলেকট্রনগুলো তোমার নাইট্রোজেনের দিকে, নাইট্রো মূলকের দিকে চলে গিয়েছে, সেই কারণে এখানে অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রন ঘাটতি রয়েছে। তাহলে তুলনামূলকভাবে ম্যাটা অবস্থানে ইলেকট্রন বেশি রয়েছে, ফলে পরবর্তী প্রতিস্থাপক ম্যাটা অবস্থানে এসে যুক্ত হবে। তাহলে এই রেজোনেন্স কাঠামো থেকে আমরা দেখতে পাচ্ছি যে নাইট্রোমূলক উপস্থিত থাকায়, বেঞ্জিন চক্রে উপস্থিত থাকায় বেঞ্জিন চক্র থেকে ইলেকট্রন টেনে নিচ্ছে এবং বেঞ্জিন চক্রে অর্থপ্যারা অবস্থানে ইলেকট্রন ঘাটতি সৃষ্টি করছে, অর্থাৎ বেঞ্জিন চক্রটাকে নিষ্ক্রিয় করে দিচ্ছে এবং পরবর্তী প্রতিস্থাপককে ম্যাটা অবস্থানে যুক্ত করছে। আর এই কারণে আমরা নাইট্রোমূলককে বলছি বেঞ্জিন চক্র নিষ্ক্রিয়কারী গ্রুপ বা ম্যাটা নির্দেশক গ্রুপ। তাহলে আমরা ম্যাটা নির্দেশক গ্রুপটা কি? ম্যাটা নির্দেশক গ্রুপ হচ্ছে যে সকল গ্রুপ পূর্ব থেকে বেঞ্জিন চক্রে যুক্ত থেকে বেঞ্জিন চক্রে অর্থপ্যারা অবস্থানে ইলেকট্রন ঘাটতি সৃষ্টি করে, অর্থাৎ বেঞ্জিন চক্রকে নিষ্ক্রিয় করে এবং পরবর্তী প্রতিস্থাপককে ম্যাটা অবস্থানে যুক্ত করে, তাদেরকে আমরা বলছি
মেটা নির্দেশক গ্রুপ এবং বেনজিন চক্র নিষ্ক্রিয়কারী গ্রুপ। তাহলে আমরা অর্থপ্যারা নির্দেশক গ্রুপ, বেনজিন চক্র সক্রিয়কারী গ্রুপ, মেটা নির্দেশক গ্রুপ বা বেনজিন চক্র নিষ্ক্রিয়কারী গ্রুপ সম্বন্ধে কিছুটা ধারণা পেয়েছি। আমরা ঠিক একইভাবে আরও যে মেটা নির্দেশক গ্রুপগুলো আছে সেগুলো একটু দেখে নেই। আমরা যেটা আলোচনা করেছিলাম আগে যে অ্যালডিহাইড মূলক কার্বক্সিলিক গ্রুপ, এইগুলো আমাদের বেশি আসে। তাহলে এই গ্রুপগুলো ক্ষেত্রে আমরা এই রেজোনেন্স স্ট্রাকচার যদি আঁকার চেষ্টা করি তাহলে কিভাবে আঁকবো আমি পুরোটা দেখাবো না। আমরা জাস্ট নাইট্রোমূলকের জায়গায় অ্যালডিহাইডটাকে প্রতিস্থাপন করি এবং কিভাবে শুরু করব রেজোনেন্স স্ট্রাকচারগুলো কিভাবে শুরু করব, প্রক্রিয়াটা শুরু করব, সেটা আমরা একটু দেখে নিই। আমরা এখানে যেমন অক্সিজেনটাকে দিয়েছি এক পাশে, ঠিক একইভাবে অনুরূপভাবে আমরা একটু এঁকে নেব যে অ্যালডিহাইড মূলকের অক্সিজেনটাকে আমরা ঠিক এইভাবে আমরা দেখাবো। তাহলে একইভাবে আমরা ইলেকট্রনের কার্বনিল মূলকের অক্সিজেনের কার্বন অক্সিজেনের পাই ইলেকট্রনটা আছে সেটা অক্সিজেন থেকে এইভাবে আমরা অ্যারো দিয়ে দেখায় দেবো। ঠিক আছে, ঠিক একইভাবে তাহলে ওই নাইট্রোমূলকের মতো রেজোনেন্সটা চলতে থাকবে। ঠিক একইভাবে আমরা যখন কার্বক্সিলিক গ্রুপের স্ট্রাকচার দেখাবো তখন আমরা এইভাবেই উপস্থাপন করবো, অনুরূপভাবে প্রায় একই রকমভাবে আমরা দেখাবো। ঠিক আছে, দেখো একইভাবে আমরা অক্সিজেনটাকে আমরা ডান দিকে দেখিয়েছি। ঠিক তাহলে এভাবে অ্যারো দিয়ে ইলেকট্রনটাকে আমরা এইভাবে মাইগ্রেশন দেখাবো, দেন বেনজিন চক্র থেকে এভাবে ইলেকট্রনগুলো চলে আসবে। তাহলে আশা করি আমরা অ্যালডিহাইড কার্বক্সিলিক গ্রুপ যুক্ত আমাদের যে যৌগগুলো আছে অর্থাৎ বেনজালডিহাইড, বেনজোইক অ্যাসিড, এদেরও আমরা রেজোনেন্স স্ট্রাকচার আমরা আঁকতে পারবো। তো শিক্ষার্থীরা আজকে আমাদের এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে তোমাদের স্বাগত জানাবো। তো এই পর্যন্ত বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।